বেকারি বৃদ্ধির বাজেট মানছি না, মানব না। আগরতলায় কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে সিপিআইএম। মিছিলে দলের নেতা ও সমর্থকেরা তাঁদের অসন্তোষ প্রকাশ করেছেন এবং বাজেটের নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গত শনিবার আগরতলার রাস্তাগুলি লাল পতাকায় ভরে উঠেছে, কারণ সিপিআইএম সম্প্রতি ঘোষিত কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে রাস্তায় নেমেছে। এতে দলের কর্মী ও সমর্থকেরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। ব্যানার বহন করে এবং স্লোগান দিতে দিতে প্রতিবাদকারীরা ত্রিপুরার রাজপথ অতিক্রম করেন, যা একটি বড় সমাবেশে পরিণত হয়। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যে প্রতিবাদ সংগঠিত করার ডাক দিয়েছেন, আমরা আজকে রাজ্য কমিটির পক্ষ থেকে এই আগরতলা শহরে এই প্রতিবাদ সভায় মিছিল করে এসে সমবেত হয়েছি। এই সভার সভাপতি কমরেড মানিক দে, এখানে উপস্থিত আমাদের রাজ্য সম্পাদক কমরেড জিতেন চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দ, মা বোনের এবং সংগ্রামী বন্ধুগণ, রৌদ্র নেই কিন্তু প্রখর যে তাপ সবাইকে আমাদের কাহিল করেছে এবং এটা বাজেটের এই তাপ, অন্য কোনো তাপ না, অসহ্য গরম। বাজেটও আমাদের দেশের মানুষকে, বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, বেকার, মহিলা, সবার জীবনের অধিকারগুলো কেড়ে নিয়েছে। বেশি কথা বলার দরকার নেই, ইতিমধ্যেই চর্চায় এসেছে গোটা দেশে বাজেটের পক্ষে যত, তার বিপক্ষে অনেক বেশি বেশি প্রচার হয়েছে। এটা আমরা গর্বিত যে বিজেপির সর্বনাশা নীতির বিরুদ্ধে দেশের সুশীল সমাজ, দেশের সাধারণ যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এমনকি বেশ কিছু সংবাদপত্র যারা বড়লোকের সেবা করতেন তারাও আজকে লিখতে বাধ্য হচ্ছেন। আজকে একটি বড় খবরের কাগজ আমাদের বাংলার আনন্দবাজার, তার আর্টিকেল দেখছিলাম যে এটা ভারতবর্ষের বাজেটের ইতিহাসে সবচেয়ে বড় গুজামিলের বাজেট। মানুষের জন্য কিছু নেই, কার জন্য আছে? আদানি আম্বানি কর্পোরেট যারা, তার জন্য আছে। আর কার জন্য? উচ্চবিত্ত যারা, উচ্চ মধ্যবিত্ত যারা, তাদের কর কমিয়ে দেওয়া হয়েছে। কালকে দেখছিলাম একটি কার্টুন, আপনি হীরা কিনলে জিএসটি কম, হীরার গয়না কিনলে। স্কুলের বাচ্চাদের খাতা কলম বই কিনলে তার উপর 18% জিএসটি। এই হলো নরেন্দ্র মোদীর সীতারামনের বাজেট। তিনি আবার উচ্চ গলায় কথা বলেন, পার্লামেন্টে দেখছি রাগান্বিত স্বরে যারা বিরোধিতা করছেন খুব প্রায় ধমকের স্বরে বলছে, যা করেছে ঠিক করেছি। এই জায়গায় বলবো, আমরা যারা কমিউনিস্ট পার্টি বামপন্থীরা, আমরা এই বিজেপির বিরুদ্ধে মানুষকে জাগ্রত করার জন্য ডাক দিয়েছিলাম। তার ভিত্তিতেই আজকে বিজেপি বিরোধী যে জোট ইন্ডিয়া ব্লক, এটা তৈরি হয়েছে। সর্বাত্মক হয়নি, সম্ভব না। তারপরেও যেটা হয়েছে, মোদীর নিজেই বলেছে মোদীকে পরিবার তুলে দাও। হ্যাঁ, এখন মোদীকে পরিবার নেই, এনডিএ পরিবার। এইটাও চলে যেতে পারে। এই বাজেট দিয়ে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে
উপঢৌকন দিয়ে, কয় না রোগী মরার আগে ডাবল অক্সিজেন লাগে, ডাবল অক্সিজেন দিয়ে নরেন্দ্র মোদী টিকে আছে। এইটাও টিকবে কিনা আগামী 6 মাসের মধ্যে বোঝা যাবে। মেদিনী কম্পন শুরু হয়েছে। কেন উত্তরপ্রদেশে হলো? সরকার থাকবে কি থাকবে না? 3টি রাজ্যের নির্বাচন হবে, সবাই মিলে লাগছে, মানুষ কিন্তু কথা বলছে না মোদি না। এই জায়গায় আমরা বলবো যেটা সবচেয়ে বড় যে অন্যায় করেছে, 376 জন কৃষক 384 দিন দিল্লির রাজপথে বসে মোদিকে বাধ্য করেছিল 3 কৃষি আইন বাতিল করার জন্য। 9 ডিসেম্বর 2021 মোদির কৃষিমন্ত্রীর সচিব বলেছিল লিখিতভাবে যে আমরা গ্যারান্টি দিচ্ছি, আমরা আপনাদের সঙ্গে বসে এই আইন যে কারণে রোধ হলো, এমএসপি আমরা স্বামীনাথনের ফর্মোলজি আপনাদের সঙ্গে কথা বলে করব। এখন একটি কথা বলে না যে কৃষকরা অন্নদাতা, আমরা তাদেরকে বলি শরীরের রক্ত ঘামে পরিণত করে, জলে পরিণত করে আমাদের জন্য খাবার যোগায়, আমাদের সমস্ত কিছু যোগায়। এই বাজেটে তাদের জন্য একটি কথা নেই। তারা দেশের জনগণের 70%। কথা নেই বেকারদের জন্য, 20 কোটির উপরে বেকার আমাদের দেশে আজকে নাম লিখিয়েছে কাজের জন্য। চাকরি 33 লক্ষ চাকরি সরকারি দপ্তরে খালি পড়ে আছে। চাকরি দেওয়ার জন্য একটি কথা নেই। কি আছে এই বাজেটে? 1 কোটি বেকারকে 500 বিভিন্ন উদ্যোগপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার কারখানাতে মাসে 15,000 করে শিক্ষানবিশ হবে ঢুকবে। বেকাররা কি ভিক্ষা চায়? সরকারি চাকরির গ্যারান্টি নেই। এরপরে ওরা যদি রাখতে চায় রাখবে। 1 কোটি লোককে কেন রাখবে? এবং যেগুলি বাছাই করেছে, আমি কালকে লিস্ট দেখলাম, সবগুলো মাঝারি স্তরের শিল্প। আর শিক্ষা নিয়ে যা করেছে আপনি দেখলেন, টাকা দিলে ডাক্তার হওয়া যায়, পরীক্ষা লাগে না। যে আপনার ছেলে মেয়ে 80% 90% পেয়ে পাস করেছে, তার কোনো বেরো নেই। বেরো হলো 5 কোটি টাকা 10 কোটি টাকা দিতে পারবে কিনা, তাহলেই শিক্ষক চিকিৎসক হওয়ার গ্যারান্টি পাবে। এই হলো মোদির, এটা হলো সর্বশেষ পৃথিবীর ইতিহাসের মধ্যে এরকম কেলেঙ্কারি হয়নি। তাই এই বাজেটের বিরুদ্ধে আমরা দেখছি পার্লামেন্টের মধ্যে কথা বলতে পারছে না, যুক্তি দিতে পারছে না, গায়ের জোরে দমাবার চেষ্টা করছেন। কিন্তু আমরা বলবো এইবার তো আর গায়ের জোর খাটে না বেশি, কারণ বিরোধী পক্ষ প্রায় সমান সমান। মোদির যে সংখ্যাগরিষ্ঠতা আর বিরোধীদের যে সংখ্যালঘিষ্ঠতা প্রায় কাছাকাছি। তাই এই প্রতিবাদ শক্ত হচ্ছে। এই প্রতিবাদকে, পার্লামেন্টের প্রতিবাদকে আমরা রাস্তায় নিয়ে এসেছি মানুষকে সামিল করার জন্য। এই 2 চাপে আমরা নরেন্দ্র মোদী সরকারকে বাধ্য করাতে চাই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বাজেট করার জন্য। তাই আমি আর বেশি কথা বাড়াতে চাই না। এই লড়াই এখানে শেষ না, এই লড়াই আরো শক্তিশালী করতে হবে, এই লড়াইকে আরো বেশি ক্ষুরোধার করতে হবে। এই বাজেট যে আজকে দেশের যে বর্তমান সমস্যা, কে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে জীবিকার সাথে যুক্ত, কৃষির সাথে, অর্থাৎ
আমাদের অন্নদাতা কৃষকরা, কি দেশের অন্যান্য পেশার মানুষ, শ্রমিক বা মধ্যবিত্ত অংশের মানুষ, তার সাথে আমাদের দেশের আপামর জনতার যে অংশ, তাদের প্রায় সকলেরই চাহিদা পূরণে, আশা আকাঙ্ক্ষা পূরণে গত 10টি বাজেট যেমন নরেন্দ্র মোদী সরকারের চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে এবং কর্পোরেটদের সেবা করেছে, এই বাজেটও বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রেতে অতীতের তাদের সমস্ত এই কর্পোরেট লেহনকারী যে তাদের নীতি, এটাকে ছাপিয়ে দেশকে আরও চরমভাবে পিছিয়ে দেওয়ার জন্য একটা পদক্ষেপ বা এই জাতীয় প্রস্তাব সে রাখা হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি কেমন বিস্তারিত বলার তো সুযোগ এখানে নেই। ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদী আসার পর আমাদের দেশে যে সমস্ত মন্ত্রক বা এজেন্সি আমাদের দেশের আর্থ সামাজিক অবস্থার বিভিন্ন রকমের মূল্যায়ন করে, ইভালুয়েশন করে এবং তার মধ্য দিয়ে দেশের অবস্থাটা কি এটা তুলে ধরে, তার উপরে ভিত্তি করে বাজেট বা পরিকল্পনা ইত্যাদি সম্পূর্ণ তৈরি হয়। নরেন্দ্র মোদী সরকার এসে প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে। 2021 সালে সেন্সাস হওয়ার কথা, করোনা ভাইরাসের জন্য ঠিক আছে সেই সময়তে এটা করা সহজ সুযোগ ছিল না, তাই স্থগিত করতে হয়েছে। কিন্তু সারা পৃথিবীতে এই করোনা তার মোকাবেলা হওয়ার পর চীন হোক, আমেরিকা হোক, জাপান হোক, ইংল্যান্ড হোক বা আফ্রিকা হোক, পৃথিবীর সব দেশে সেন্সাস হলেও ভারতবর্ষে 3 বছর চলে গেছে, সেন্সাসের কোনো নামগন্ধ নেই। সেন্সাসের মধ্য দিয়েও দেশের আর্থ সামাজিক কাঠামো শুধু জনসংখ্যা হিসাব করা না, তার ইভালুয়েশন হয়, তার সাথে স্যাম্পল সার্ভে বা আরো নানা ধরনের যে পরিসংখ্যান, সমস্ত এই পরিসংখ্যান বা যারা এইসব ইভালুয়েশন করবে, সমস্ত এজেন্সি, সমস্ত দপ্তর, এদের দরজা বন্ধ। সে সমস্ত মন্ত্রক বা দপ্তরে যে সমস্ত অফিসার কর্মীরা আছেন, তারা বসে বসে মাইনা নিচ্ছেন। অদ্ভুত, 140 কোটি দেশের মানুষ, পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার দেশ এখন ভারত, সে দেশে সরকারের পরিসংখ্যান দপ্তর তার দরজা বন্ধ।